প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প। নাম সুবর্ণ সমাধি। এখন শুরু করছি চতুর্থ অংশ। 18। ছেলে বিয়ে করেছে, সুন্দরী বউ নিয়ে এসেছে দূরদেশ থেকে। এটাই প্রথম মাথায় এলো রোজমেরির। কোর্ট ইয়ার্ডে এসে থামলো স্যাম ফুলারের কার্ট। সাত সকালে কাউকে দেখবে বলে আশা করেনি জোহান। মায়ের চোখে চোখ পড়তে হাসল। রোজমেরি মিলফোর্ডের অভিব্যক্তিতে হর্ষ ও বিহ্বলতার সহ অবস্থান। জোহান গাড়ি থেকে নামলো, এলেনাকে নামতে সাহায্য করলো। দুজনে পা বাড়ালো রান্স হাউজের দিকে। আঙিনায় নামলো রোজমেরিও। এগিয়ে গেল কয়েক কদম। কাছাকাছি হতে জড়িয়ে ধরল তাকে জোহান। ধরে রাখলো কিছুক্ষণ, কোনো কথা বলল না। মা মাকে সে যে কতখানি মিস করেছে বোঝাতে চাইলেও যেন নীরবে। খুশির চোটে এক ফোঁটা জল বেরিয়ে গেল রোজমেরি মিলফোর্ডের চোখ থেকে। সংকোচের সাথে নিরীক্ষণ করছে তাকে এলেনা। মহিলা অপরূপ সুন্দরী, ওজনদার ব্যক্তিত্বের একটা ফ্রেম দিয়ে বাঁধানো চেহারাটা। অজানা ব্যথা লুকিয়ে আছে যেন নীল চোখের গভীরে। জোহান বা রোজমেরি নয়, সেই প্রথম কথা বলে উঠল। আমায় মাফ করুন সেনিয়রা। ভীরুতা প্রকাশিত হলো তার বলায়। আমি বোধহয় আপনাদের ঝঞ্ঝাতে ফেলে দিলাম। পূর্ণ দৃষ্টিতে মেয়েটিকে দেখল রোজমেরি। সূর্যের কিরণ তার ফর্সা মুখটার উপরে পড়ে এক ধরনের স্বর্ণালী প্রভা সৃষ্টি করেছে। কালো চুল ঠিক যেন কালো নয়, জলপাইয়ের মতো সব জেটে দুটি ছড়াচ্ছে। নাম কি তোমার মেয়ে? জিজ্ঞেস করলো পৌরা। এলেনা মন্টেরো। কুণ্ঠিত স্বরে জবাব দিল এলেনা। চোখের ইশারায় ছেলেকে দেখালো মহিলা। ও কি তোমাকে বলেছে তুমি কিছু ভুল করেছ? এলেনা জোহানের দিকে তাকালো। না সেনিওরা। ব্যাস হয়ে গেল, নরম সুরে ওকে আশ্বস্ত করলো রোজমেরি। এরপরে নিজেকে তোমার অবাঞ্ছিত মনে করবার কোনো কারণ দেখছি না, বাছা। জোহান ও এলেনা ফের নজর বিনিময় করল। জোহানের চোখের ভাষা কি বলেছিলাম না গোছের। চালকের দিকে দৃষ্টি দিল রোজমেরি। হোয়াটসঅ্যাপ স্যাম? প্রত্যুত্তরে বাউ করল কোচিয়ান। মুখ ভর্তি ধবল দাড়ি নিয়ে একগাল হাসল। কফি চলবে তো? বা হাতের তালুতে ঘুষি মারল বুড়ো। দৌড়াবে ম্যাম। হোম, সুইট হোম। পার্লারে চোখ বোলাচ্ছে জোহান। আগুন জ্বলছে ফায়ার প্লেসে। ম্যান্টেল পিছে রাখা একটা স্কেচ, পাশে ছুটন্ত ঘোড়ার প্রতিকৃতি, চীনামাটির তৈরি। জানালার নিচে বুক কেস, তাতে কিছু বই। দেয়ালে ঝোলানো অ্যালোক হরিণের মাথা। সুদৃশ্য নেভাজো ইন্ডিয়ান গালিচায় ঢাকা মেঝে। সব কিছুতে চেনা ঘরোয়া আমেজ। নিজের বাড়িতে ফিরবার মধ্যে শান্তি আছে, আছে স্বস্তি। যদিও এখন উপভোগের সময় নয়, তারপরও। এলেনার উপরে চোখ পড়তে দেখল, সেও তাকিয়ে দেখছে চতুর্পাশে। রোজমেরি মিলফোর্ডের সুস্বাদু পাই এর সদ্ব্যবহার সম্পন্ন হবার আগে দরকারি কোনো কথা হলো না। কফির ফাঁকে জিজ্ঞেস করলো জোহান, জেসকে দেখছি না। আছে, ঘুমাচ্ছে। পরিস্থিতি সম্পর্কে ছেলেকে অবহিত করলো রোজমেরি। চুপচাপ শুনল জোহান। ব্যাকুল নয়নে তার দিকে চেয়ে আছে মিসেস মিলফোর্ড। আশা ছেলে তার এই ক্রাইসিস থেকে উত্তরণের পথ বের করে ফেলবেই। জোহানের উপরে তার অগাধ বিশ্বাস। নানা দেশ ঘুরেছে সে, নানান দিক দেখেছে, জীবনের আয়ত্ত করেছে সহিষ্ণুতা আর দীর্ঘ মনোবল। সহজে নিরুদ্যম বা অবসাদগ্রস্ত হয় না সে। তার মতামতের দাম আছে।
অনেক ভাবনা চিন্তা করে কথা বলে ছেলেটা, ওর বাবার মতো, যুক্তি দিয়ে আগাপাছা তলা বিচার করে। ভাবনার ঝড় চলছে জোহানের মগজে। $2,500 কম নয়। চকিতে নিজের পকেটের হালত পর্যালোচনা করল। কুড়িয়ে বাড়িয়ে শতিনেক হবে। এই টাকায় কি এমন 19-20 ঘটবে অবস্থার? খুব বেশি বন্ধুবান্ধব নেই তাদের, আত্মীয় স্বজন তো নেই। যারা আছে তাদের কেউই সচ্ছল নয়। আয় খুব কম, সঞ্চয় নেই বলতে গেলে। ধার পাবার রাস্তা বন্ধ। একটা কাজ অবশ্য করা যায়, জলমানবীকে বিক্রি করে দিলে। কথাটা মনে আসতেই জোহানের বুক খা খা করে ওঠে। ওরকম ওরকম একটা জলযানের মালিকানা জোটে কয়জনের বরাতে? এই রাজ যেমন, তেমনি স্কুনারটাও তার কাছে বিরাট ব্যাপার। বাবার চিঠি জড়িয়ে আছে এর সাথে। মরে গেলেও ওটা সে বিক্রি করতে পারবে না। কিসে দেনা শোধ করবে তাহলে? ভেবে কুল কিনারা পাচ্ছে না জোহান। কয়দিন গা ঢাকা দিলে কেমন হয়? বলল সে প্রস্তাব রাখবার সুরে। মিসেস মিলফোর্ডের প্রশ্ন, তাতে কি কোনো লাভ হবে? একেবারেই যে হবে না তা নয়। এই রাঞ্চ তোমার সম্পত্তি। যতক্ষণ না জিল ট্যাটামকে লিখে পড়ে দিচ্ছ, ততক্ষণ এটা তোমারই থাকবে আইনগত। মুখে যতই হম্বিতম্বি করুক, আইনের কাছে তার হাত পা বাঁধা। আমরা যদি আত্মগোপন করি, তাহলে কাগজে সই করবার জন্য পাচ্ছে কোথায় সে তোমাকে? অবশ্য এটা মন্দের ভালো, স্বীকার করল জোহান। তারপরেও কদিনের না কামানো দাড়ি চুলকালো সে চিন্তাক্লিষ্ট মুখে। জিল টাটামকে যদি কয়েকটা দিন দেরি করিয়ে দেয়া যায়, কিছু একটা ব্যবস্থা করে ফেলবো এই ফাঁকে। এই জন্যেই জো হচ্ছে জো। প্রশস্তিসূচক সূক্ষ্ম হাসির আভাস প্রতীয়মান হলো রোজমেরি মিলফোর্ডের মুখমণ্ডলে। গতকাল পর্যন্ত মনে হচ্ছিল নৈরাশ্য ছাড়া কিছু নেই তার সামনে, অথচ এসেই একটা রাস্তা বাতলে দিল ছেলেটা। জ্যাসন মিলফোর্ডের রিজু শরীরটা দেখা গেল বৈঠকখানার দরজায়। ভেতরে এলো সে। দুই ভাইয়ের শারীরিক গঠন প্রায় একই রকম, একই সমান লম্বা। তফাৎ বলতে গায়ে গতরে কিছুটা ভারী বড় ভাই। গলার আওয়াজ শুনলাম। খোলা চোখের কারণে পর্যুদস্ত দেখাচ্ছে জ্যাসনকে। সহাস্যে বলল, কল্পনাই করিনি তোমাকে দেখব। চেয়ার ছিঁড়ে উঠল জোহান। ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরল। ভাইয়ের কাঁধের উপর দিয়ে অপরিচিত একটা মেয়েকে দেখে ভ্যাবাচেকা খেয়ে গেল জ্যাসন। পিঠে হালকা চাপড় দিয়ে তাকে ছেড়ে দিল জোহান। কুশল জিজ্ঞাসা করল, কেমন আছিস? ভালো, তুমি? এই তো। আর তোমার ব্যবসা বাণিজ্য? ভালো না, মলিন মুখে বলল জোহান। কপাল খারাপ বুঝলি, ফারের দর পড়ে গেছে। ঠোঁট উল্টে মাথা নাড়ল। কিছুতেই সুবিধা করতে পারলাম না। মন খারাপ করো না দাদা, সান্ত্বনা দিল জ্যাসন। এমনটা হতেই পারে। ভাইয়ের নজর সরে যেতে জোহান বলল, ও হচ্ছে এলেনা, কিছুদিন আমাদের সাথে থাকবে। মনে ফেনে ওঠা কৌতূহলের ঢেউ চোখের দৃষ্টিতে ফুটতে দিল না জ্যাসন। পরে ও জানা যাবে। মাথা ঝোঁকালো সে মেয়েটার উদ্দেশ্যে। গ্ল্যাড টু মিট ইউ ম্যাম। গ্ল্যাড টু মিট ইউ সেনিয়র, সসম্ভবে বলল এলেনা। টেবিলে যোগ দিল জ্যাসন। ওর জন্য পর থেকে কফি ঢালল রোজমেরি। মগ এগিয়ে দিয়ে বলল, জেস, জো একটা বুদ্ধি দিয়েছে। তাই নাকি? উজ্জ্বল্য খেলল জ্যাসনের চেহারাতে। বলেছিলাম না মা, পারলে দাদাই পারবে। কিন্তু শুনবার পর ততটা খুশি হতে পারল না সে। আত্মগোপন করবার কথা ভাবতেই আত্মসম্মানে লাগছে তার। তাই বলে পালাবো? মনের ভাব প্রকাশ করাটাই সমীচীন মনে করল জ্যাসন। চেয়ারে হেলান দিল জোহান। ওভাবে দেখছিস কেন ব্যাপারটা? অস্তিত্ব টিকিয়ে রাখাটাই এখন আসল। ডান হাতের তর্জনী আর বৃদ্ধা আঙুল দিয়ে শুভ গোপের প্রান্ত মোচড়াচ্ছে শ্যাম ফুলার। সোনার কথা বলছো না কেন তোমরা? সোনা? প্রতিধ্বনি তুলল জোহার। কিসের সোনা? কথাটা ধরল জ্যাসন। দাদা,
প্রায় চেঁচিয়ে উঠল। ক্যালিফোর্নিয়াতে সোনা পেয়েছে কেউ, এ কথা বিশ্বাস করো? এক ভ্যাকুয়ারও নাকি পেয়েছিল। কার কাছে শুনলে? বইয়ে পড়েছি। একদিকে নাক টানলো জ্যাসন। কোথায় মানে? ঠিক কোন জায়গায় পেয়েছে সেটা লেখা ছিল? না, গল্পটা এরকম। বিশাল এক অ্যালকেলাই বেসিনে এসে পথ হারায়, খুদ পিপাসায় রুগ্ন হয়ে পড়ে। কাটা ঝোপ ছাড়া সেখানে আর কোনো গাছ জন্মায় না। লোকটা ভাবলো গাছের শিকড় নিশ্চয় খাওয়া যাবে। একটা ঝোপ উপড়ে ফেললো সে। দেখে শিকড়ে আটকে আছে সোনার পিণ্ড। ইন্টারেস্টিং তো। হ্যাঁ, সত্যি মিথ্যা জানি না। বাবা পেয়েছে সোনা। বোম ফাটালো জ্যাসন। মুখের ভাব বদলে গেল জোহানের। কি? মা, বলো না। বলবার জন্যই অপেক্ষা করছিল রোজমেরি। শুনতে শুনতে বিস্ময়ের ছাপ পড়ল জোহানের চেহারাতে। দুই একটা প্রশ্ন করল। মায়ের কথা শেষ হলে বলল, আশ্চর্য, একদিন জানলাম না কেন। অবাক আমিও হয়েছি। ভাইয়ের সুরে সুর মেলালো জ্যাসন। গল্প তো শুনেছি কতই, বিশ্বাস করিনি কোনো দিন। কালকে মাকে বলছিলাম সোনা পেলে রাঞ্চটা বাঁচানো যেত। সেফ কথার কথা ছিল সেটা। তারপরে শুনি এই ঘটনা। নিচের ঠোঁটে চিমটি কাটছে জোহান। জ্যাসনের কথায় অন্যমনস্কভাবে মাথা নাড়ল। হেসে বলল জ্যাসন, তুমি কি ভাবছো আমি জানি। সোনার সন্ধানে বেরোতে চাও তো? কেন নয়? বুড়ো স্যাম বলে উঠল, আমিও এই কথাটাই বলতে চাইছিলাম। বাবা যে সোনা পেয়েছিল তুমি জানতে? বুড়োকে জিজ্ঞেস করলো জোহান। হুম, জানতাম। কোথায় পেয়েছে সেটা জানো? সঠিক জায়গাটা বলতে পারবো না, নিরাশ করলো ফুলার। তোমার মা যা বলল আমিও তাই জানি, উত্তরের পাহাড়ে। একবার মায়ের দিকে, একবার স্যাম ফুলারের দিকে তাকালো জোহান। ব্যাপারটা এত সহজ নয়। বলতে বলতে মাথা নাড়ে জ্যাসন। পাহাড় তো আর একটা নয়, তার উপরে আছে অগণিত গলি ঘুপসি। সারা জীবন ধরে সুই খোঁজা খুঁজলেও দেখে শেষ করতে পারবো না। শেষটায় পথ হারিয়ে মরব। তারপরও আমি একবার চেষ্টা করে দেখতে চাই। এখনই হাল ছাড়তে নারাজ জোহান। কি করবে? পাহাড় চষে বেড়াবে? সেটা তো সম্ভবই নয়। আদেও কিছু আছে কিনা এখন সেখানে, তারই বা নিশ্চয়তা কোথায়? সংশয় ভরা কণ্ঠে বলল জ্যাসন। বাবা তো গিয়েছিল অনেক বছর আগে। এরপরে কি সেখানে আর কেউ যায়নি? আমার তো মনে হয় গেছে। নিশ্চয় সাফ করে ফেলেছে সব সোনা, ভাবছে জোহান। অমূলক নাও হতে পারে আশঙ্কাটা। আরেকটা কথা ভাবো দাদা। শেষ হয়নি জ্যাসনের বক্তৃতা। বাবা কেন আর সেখানে গেল না? সোনা থাকলে যেত নিশ্চয়। সোনার নেশা তো শুনেছি সাংঘাতিক হয়। গোল্ড ফিভার নাকি জানে বলে। তোর বাবা তোর বাবা তোর বাপ লোভী ছিল না দেশ? ভৎসনা সুরে বলল রোজমেরি। জানি মা। শেষ চুমুক দিয়ে মগ নামিয়ে রাখলো জ্যাসন। আমরা সবাই জানি কেমন মানুষ ছিল বাবা। আমি ওই লোভের কথা বলিনি, বলেছি অ্যাডভেঞ্চারের কথা। বাবার একটা অভিযান প্রিয় মন ছিল। রোমাঞ্চের লোভেই সেখানে যেত বাবা। সমর্থন পাবার আশায় ভাইয়ের দিকে তাকালো সে। যদি সোনা থাকতো, এই আলভারো লোকটাকে খুঁজে পেলে হতো। জোহান বলল। হোপলেস ব্যাপার। জ্যাসনের স্বরে নিরাশায় তেতো। জ্যাসনের স্বর নিরাশায় তেতো। কোনো সূত্রই নেই। শ্যামফুলার মুখ খুলল আবার। আলভারোর ব্যাপারে আমি বোধহয় সাহায্য করতে পারবো। জ্যাসনের বুকের রক্ত ছলকে উঠল। 19। স্যাম, তুমি চেনো তাকে? ব্যগ্রভাবে জিজ্ঞেস করলো রোজমেরি। বাহ, চিনব না? আমার গাড়িতে চড়েছে না সে? এতক্ষণে বলছো এ কথা? দে তো। হাসি হাসছে জ্যাসন।
ওই পাহাড়ে যাবার সময়ও কি তোমার গাড়িতে উঠেছিল? প্রথমেই কাজের কথা জিজ্ঞেস করলো জোহান। ইয়েপ। বাবা আর অ্যালভারো? হুম। পাহাড়ের গোড়ায় নেমে গেছে ঠিক? একদম ঠিক। আলভারো কোথায় থাকে জানো? জানি, মানে জানতাম। বহু বছর লোকটার কোনো খবর পাইনি আমি। এখনো সে ওখানে আছে কিনা বলতে পারবো না। মরে টরে যায়নি তো আবার? বলে উঠল জ্যাসন। অসম্ভব নয়, বলল বুড়ো। কত বয়স হতে পারে লোকটার? উম, শেষ যখন তাকে দেখি তখন তার বয়স ছিল আমার এখনকার বয়সের সমান। সেটা কবে? তোমার বাপ যে বছর সোনা পেল তার পরের বছর। সেরেছে। তাহলে এতদিনে বোধ হয় লোকটার বয়স হবে 100-র কাছাকাছি। আরে না, অত নয়। কত তাহলে? 60, 70? ওই রকমই। টেসে না গেলেই হয় এখন। আশঙ্কাটাকে আমল দিতে চাইল না জোহান। ফের জিজ্ঞেস করলো, কোথায় থাকে সে? তার দিকে তাকালো ফুলার। একসময় সে নিচেই থাকতো, এখন উপরে থাকে। উপরে মানে পাহাড়ে? হ্যাঁ, ওই দিকেই, উত্তরে। চেনো তুমি? একবার গিয়েছিলাম, বোধহয় চিনতে পারবো। আমাকে নিয়ে যেতে পারবে তার কাছে? নিজের হাঁটুতে চাপ্পড় মারল স্যাম। এ আর এমন কি? কবে যেতে চাও? কাল। যদি কোনো অসুবিধা না থাকে তোমার। অসুবিধা নেই, কিন্তু মাত্র এলে আবার কালই বেরিয়ে পড়তে চাও? নো এ স্যাম, নষ্ট করবার মতন সময় নেই হাতে। তাও বটে। তাহলে ওই কথাই রইল। কাল সকাল সকাল বের হব আমরা। জিল ট্যাটাম কিন্তু বলে গেছে কাল আসবে, স্মরণ করিয়ে দিল জ্যাসন। ওদিকটা কিভাবে সামলাবে? তার বোধহয় দরকার পড়বে না। সে আস্তে আস্তে আমরা এখান থেকে চলে যাব। আমি আর স্যাম যাব উত্তরে, আর তুই, মা আর মিস মন্টেরোকে নিয়ে লুকিয়ে পড়বি। কোথায় লুকাবো? সেইবার তোর উপরে থাকলো। ঘরদোর তালা মেরে যাব। স্বস্তির একটা শ্বাস ফেলল জোহান। কপাল ভালো যে জিল ট্যাটামের সাথে লিখিত চুক্তি হয়নি। সাক্ষী নেই কোনো। জবরদখল সে করতে পারবে না রান্স। করলে সেটা হবে বেআইনি। পিস্তলের আইন খাটবে না এখানে। রোজমেরি অনুচ্চ স্বরে বলল, আমি তোর সাথে থাকতে চাই জো। আমরা সবাই একসাথে থাকব। না। প্রস্তাবটা নাকচ করে দিল জোহান। যে কাজে যাচ্ছি জানি না তাতে সফল হব কিনা। কত দূর যেতে হবে তাও জানি না। অনেক দূর। কথার যোগান দিল স্যাম ফুলার। রাস্তাঘাটে কত রকম বিপদ হতে পারে। আমি তো কোনো রিস্ক নিতে পারি না। না মা, তুমি আমাদের সাথে যাচ্ছ না। তার চাইতে জেস। অনুজের দিকে ফিরল জোহান। দুরন্ত ঈগলের সাথে কথা বল। ও তোদের লুকাবার ব্যবস্থা করে দেবে। সেনিয়র মিলফোর্ড, আমি তোমার সাথে যাব। জোহানদের পারিবারিক আলোচনার মাঝে এই প্রথম নিজে থেকে কথা বলল এলেনা। রোজমেরি মিলফোর্ড তাকে স্বাগত জানালেও মন থেকে অনাহুত ভাবটা যাচ্ছে না তার। বারংবার মনে হচ্ছে এদের মাঝে অনধিকার প্রবেশ করেছে সে। তাই সবাই যখন কথা বলছিল নিশ্চুপ ছিল এলেনা। মিলফোর্ডদের সমস্যার কথা শুনতে শুনতে নিশ্চুপ ছিল এলেনা। শুনতে শুনতে ভেতরে ভেতরে সংকুচিত হয়ে যাচ্ছিল। সৌজন্যবশত না বললেও ওরা তাকে গলগ্রহ ভাবছে। অস্বস্তির এই কাঁটাটা খচখচ করছিল তার মনের মধ্যে। না ম্যাম। ধৈর্য হারাবার পূর্বাভাস পাওয়া গেল জোহানের কণ্ঠে। তুমিও মার সাথে যাবে? এত দূর জার্নি করে এসে আবার? ঘোড়ায় চড়বার অভ্যাস আছে? প্রশ্নটা এড়িয়ে গেল এলেনা। সেনিয়র, তুমি মনে হয় ভুলে গেছো আমি একটা বিপদ ডেকে আনছি। মারিয়াচি আসছে। আমি এই এলাকায় থাকলে খুঁজে বার করে ফেলবে সে। জোর জবরদস্তি করে নিয়ে যেতে চাইবে আমাকে। বাধা পেলে। শেষ করল না সে বাক্যটা।
কোনো কিছুই অসম্ভব নয় তার পক্ষে। 20 দিনের প্রথম ভাগে বের হয়েছে বলে খাতির করেনি ওদের সূর্য। রোদ যথেষ্ট চড়া। সামান্য রদবদল হয়েছে প্ল্যানে। রোজমেরি ও এলেনা জোহানদের সঙ্গ নিয়েছে। মারিয়াচি তো রয়েছেই। শির পীড়ার আরেকটা কারণ চিন মুয়েলার। হাফব্রিড এই লোকটা গানফাইটার হিসেবে যতটা না পরিচিত পেয়েছে, তার চেয়ে বেশি কুখ্যাতি পেয়েছে নিজ খুনে স্বভাবের জন্যে। পেছন থেকে খুন করতেও আপত্তি নেই লোকটার। মানুষ হত্যার পেশাদার কারিগরের সাথে দোস্তি পাতিয়েছে ট্যাটাম। এটা জানবার পর মহিলাদের কি করে ছোট ভাইয়ের জিম্মায় রেখে যায় জোহান? শক্ত সমর্থ পুরুষ হলে একটা কথা ছিল, আপাতত বাড়িতেই রয়ে গেছে জ্যাসন। অবস্থা বেগতিক বুঝলে সটকে পড়বে। ছোট দলটার নেতৃত্ব দিচ্ছে স্যাম ফুলার। আগে আগে চলেছে সে। রোজমেরির কালো গেল্ডিং পৌর স্যামের খয়েরি মাস্টাংটার গায়ে গায়ে এগিয়ে চলেছে। পেছন পেছন তাকে অনুসরণ করছে এলেনা। সবার উপরে নজর রাখতে সুবিধা হবে বলে শেষে রয়েছে জোহান। এক হাতে সে ঘোড়ার রাশ ধরে আছে, আরেক হাতে একজোড়া খচ্চরের দড়ি। পিছু পিছু আসছে মালবাহী জিপ দুটো। একটার পিঠে কাপড় চোপড়ের পুটলি, বেডরোল ইত্যাদি। অন্যটাতে চাপানো হয়েছে খাবারের ক্যান, বেলচা, গাইতি আর খনি খুঁড়বার অন্যান্য সরঞ্জাম। পাল্টাবার মতো কোনো ঘোড়া নেই তাদের সাথে। দুর্গম টেইল, এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা উপরে উঠে গেছে চড়াইবে, আবার উপত্যকার দিকে নেমে চলে গেছে উতরাই। কোথাও কোথাও পথ খুবই সংকীর্ণ। রোদ বৃষ্টি বাতাসে আলগা হয়ে গেছে মাটি পাথর। সেসব জায়গায় পা হরকে যাচ্ছে জন্তুগুলোর। খুরের আঘাতে কিনারা পেরিয়ে পাশের খাদের মধ্যে পড়ছে পাথর। অনেক দিন ব্যবহার হয় না এই পথ। রোদে পোড়া ঘাস আর গ্রিজউডের ভেতর দিয়ে চলতে হচ্ছে প্রাণীগুলোকে। গতি স্লথ। বাতাস নেই এক বিন্দু। পরিবেশটা ভাবসা। গা আঠা আঠা হয়ে গেছে সবার। ঘামের সাথে আটকে যাচ্ছে ধুলো। কারো মুখে কথা নেই। জানোয়ারের পা ঠুকবার আওয়াজ আর এক আধটা মৌমাছির গুঞ্জন ছাড়া কোনো শব্দ নেই। এখন পর্যন্ত কোনো বিপদ বা ঝামেলার সম্মুখীন হয়নি দলটা। তবে একবার বহুদিন আগে দলছুট গবাদি পশুর একটা ঝাঁক পেরোচ্ছিল ওরা, ঈষৎ ভয় নিয়ে। ছন্নছাড়া গরু মোষের দল কখনো কখনো জংলি জানোয়ারের চাইতেও বিপজ্জনক হয়ে ওঠে। নিচু জমিতে বিচরণ করে সারাদিন। আয়েশ করে ঘাস খায়, তেমন একটা পাত্তা দেয় না কাউকে। কোনোটার প্রায় গা ঘেঁষে যাচ্ছিল ওরা। ওদেরকে নিয়ে আলাদাভাবে মনোযোগী হবার মতো উৎসাহ দেখা যায়নি চার পেয়েগুলোর মধ্যে। বড়জোর মাথা তুলে এক নজর দেখেছে। জোহানরা থামেনি। এটা একটা কারণ হতে পারে। চলে যাচ্ছে বলে উপদ্রব মনে করেনি হয়তো। শুধু দানবাকৃতির একটা লাল ষাঁড় চোখ তীরে তাকাচ্ছিল মানুষ ও তাদের বাহনের দিকে। নাকের পাটা ফুলে ফুলে উঠছিল পশুটার। হয়তো আক্রমণের পায়তারা কষছিল। পাল্টা যখন পেরিয়ে এসেছে ওরা, ফোঁস করে নিঃশ্বাস ফেলল লাল দানব। পা দিয়ে মাটি আর আঁচড়ালো। দৌড়ানি দেওয়ার ভঙ্গিতে শিং বাগিয়ে ছুটে গেল দলটার দিকে। কি মনে করে জানি থেমে গেল মাঝপথে। গড়গড় করল। একবার আছড়ালো লেজটা। তারপর বিপরীত দিকে ঘুরে চলে গেল ধুলো উড়িয়ে। ভাবভঙ্গিতে বুঝিয়ে দিল যেন, যা, এবারের মতন মাফ করে দিলাম। আর কখনো এলে। একটা শৈলশিরার উপরে এসে দাঁড়িয়ে গেল স্যাম ফুলার। বাকিরাও দুই দণ্ড জিরিয়ে নেবার অবসর পেল ভারবাহী জানোয়ারগুলো। সূর্য এখন মধ্য গগনে। অনেক উঁচুতে একটা শিকারি বাজ শাক মাজা ডানা মেলে অপরাজিতার নীল আকাশের তল্লাশ নিচ্ছে। পেছন ফিরে চাইল একবার ফুলার। 10 মাইলের বেশি পথ অতিক্রান্ত হয়েছে ইতিমধ্যে। সকলেই জানত
হাতে হাতে ঘুরছে ক্যান্টিন। নিজের স্টিল ডাস্ট স্টেলিয়নটাকে স্যাম ফুলারের ঘোড়ার পাশে হাঁটিয়ে আনলো জোহান। আর কত দূর? শুরু ডোবার আগে নয়। বাম হাতটা ভুরুর উপরে নিয়ে এলো জোহান, ছায়া দিল চোখ দুটোকে। আর এক হাতের আঙুল দিয়ে ডান দিকের আবছা পাহাড় প্রাচীরের দিকে নির্দেশ করলো। ওটা স্যাডল রকের চূড়া না? কমপক্ষে 12 মাইল দূরে ওই পাহাড় চেয়ে নি। গ্রানিটের নাঙ্গা শিখর রোদে পুড়ে বাদামি হয়ে উঠেছে। মাঝে একটা বাদে দুই পাশের চূড়াগুলো সমান প্রায়, বেশ উঁচু। স্যাডল রক হচ্ছে মাঝখানের নিচু পাহাড়টার নাম। ইয়াহ! গলায় পেঁচানো ব্যান্ডানা দিয়ে ঘরমাক্ত মুখ মুছল ফুলার। ঘুমন্ত চিঠি জেগে উঠল জোহানের মনে। সেই কিশোর বয়স, প্রথম শিকার করবার আনন্দ। অ্যান্টিলোপ মেরেছিল সে ওখানটায়, বাবা ছিল সাথে। কতই বা বয়স হবে তখন, 12 কি 13। পৃথিবীটা কত ছোট তখন তার কাছে, মনটা কচি পাতার মতো। চিঠিময় হয়ে উঠল জোহানের চোখ দুটো। অদ্ভুত একটা দীপ্তি খেলতে লাগলো চোখে। বড় ভালো লাগে তার, সাথে সাথে কষ্টও হয়। আহা, পুরানো সেই দিন। ছোটবেলার জোহানটাকে আদর করে দিতে ইচ্ছে করে তার। শ্যাম ফুলার ঘোড়া থেকে নামলো। এখানেই ওরা দুপুরের খাওয়া সারবে। ছায়াময় একটা স্থানে জানোয়ারগুলোকে একত্র করা হলো। ওরাও বসলো গিয়ে পাথরের চায়ের ছায়ায়। বিশ্রাম, খাওয়া, বিশ্রাম, তারপর আবার একটানা এগিয়ে চলা। কখনো টিলার কাঁদবে, কখনো ঢেউ খেলানো পাথরের সমতল দিয়ে। মাঝে জানোয়ারগুলোকে অবসর দিতে খানিকটা সময়ের বিরাম। নিজেরাও হাত পাগুলো খেলিয়ে নিল। অনেকক্ষণ চলবার পরে টেইলে জুতোর ছাপ দেখতে পেল ওরা। উদ্দীপনার সঞ্চার ঘটল প্রত্যেকের মধ্যে, কারণ এ যাবৎ একটাও লোক বসতি চোখে পড়েনি তাদের। আশপাশে নিশ্চয় রয়েছে। জোহান ও শ্যামফুলার ঘোড়া থেকে নেমে পড়ল। সাপগুলো পরীক্ষা করবে, করল। অনেক সাপ, তবে জুতো এক জোড়াই, মোকাসিন নয়, স্যান্ডেল। পায়ের সাপগুলো নতুন নয়, আবার বেশি পুরানোও নয়। আধ খামসা হয়ে সরে গেছে ধুলো। ওরা যেদিকে যাচ্ছিল সেদিকেই গেছে সাপ। এর মানে এই পথে আনাগোনা রয়েছে কারো। প্রশ্ন হচ্ছে কার? আলভারোর? দুজনে আবার ঘোড়ায় উঠল। চলা শুরু করলো দলটা। বেলে পাথরের সাম্রাজ্য সর্বত্র। স্বাভাবিকভাবেই হারিয়ে যাচ্ছে সাপ, আবার ফিরেও আসছে। এক একজনের মগজে এক এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লোকটা এখানে বেঁচে আছে কিভাবে, কি খেয়ে, পানি পায় কোথায়, সমভূমি ছেড়ে এখানে বাস করে কেন? শেষ বিকেলে হিমেল বাতাসের সাথী হয়ে ওরা একটা প্ল্যাটফর্মের মতো জায়গায় এসে পৌঁছালো। সাথে সাথে অন্তরাল থেকে ঝুপ করে বেরিয়ে এলো দৃশ্যটা। তুলনামূলকভাবে গাছের ঘনত্ব এখানে বেশি, ঘন সবুজ লাগানো হয়েছে বোঝা যায়। চতুর্দিকের মরুময় বিস্তারের মাঝে কেমন বেমানান, কিন্তু আশীর্বাদের মতো। অন্ধ চন্দ্র আকারে অর্ধচন্দ্র আকারে দাঁড়িয়ে রয়েছে গাছগুলো, সবই অলডার। বৃত্তের ব্যাস তৈরি করেছে বেলে পাথরের দেয়াল। একটা কাঠের কেবিন দেয়ালের গায়ে ঠেকা দিয়ে বানানো, তেমন মজবুত নয়। কেবিনটার দিকে অগ্রসর হলো ওরা। লগ হাউসের চালা ধরে রেখেছে যেসব খাম্বা, সেগুলোর মধ্যে একটা দাওয়ার ক্যানোপি ফুঁড়ে বেরিয়ে গেছে। ওই খুঁটির আগায় গরুর খুলি বসিয়ে রাখা হয়েছে। তার নিচে একটা দড়ির মালা ঝোলানো, লাল, নীল, সাদা, কালো, হলুদ, সবুজ, কমলা, বেগুনি, এক এক রঙের কাপড়ের টুকরো দড়ির একটু পরে পরে গিঁট দিয়ে বাঁধা। কাপড়ের পুতুলের সাথে মাথা বানাবার সময় কাপড়ের মাঝখানটাতে তুলো রেখে যেমন গিঁট মেরে দেয়া হয়, এই গিঁটগুলো সেরকম। পার্থক্য শুধু এখানে তুলোর পরিবর্তে পোড়া হয়েছে তামাক। এভাবে কাপড় লাগানোকে
ল্যাকোটা ইন্ডিয়ান রীতিতে পেয়ার টাইজ বলা হয়। জোহান জানে এটা তাদের আধ্যাত্মিক সিম্বল। প্রতিটা রঙের বিভিন্ন অর্থ রয়েছে। হলুদ হলো পূর্ব দিক, কালো পশ্চিম, উত্তর হচ্ছে লাল, সাদা বোধ হয় দক্ষিণ, নীল মানে আকাশ, মাটি বোঝাবার জন্যে সবুজ। আরগুলো কিসের প্রতীক মনে পড়ছে না। একবার এক এক একশোর সিস্টকে ভূতের আছর হওয়া বাড়িতে প্রার্থনা গ্রন্থি বাঁধতে দেখেছে সে। একটা করে কাপড় বাঁধছিল ওঝা, আর একবার করে মন্ত্র পড়ছিল মেঘের ওপারে বসবাস করি মহান আত্মা ওয়াকান তানকার উদ্দেশ্যে। কেবিনের একধারে এক আঁটি লাকড়ি বেঁধে ফেলে রাখা হয়েছে, আরেক ধারে ছায়ায় পাতা বেঞ্চি। ছায়ায় বলেই বেঞ্চে বসা লোকটাকে নজরে পড়েনি কারো। এবারে সে উঠে দাঁড়ালো। চোখ পিটপিট করল জোহান। ধূসর চুল অলা বুড়োর চেহারায় বলে দিচ্ছে সে ইন্ডিয়ান নয়, মেক্সিকান। চওড়া কাঁধ, চওড়া চোয়ালের হার আর তামাটের চামড়া, নারকেলের ছোবড়ার মতো অজস্র বলিরেখা। ভোগবিলাস ত্যাগ করা সন্তের মতো প্রাজ্ঞ চোখে তাকিয়ে আছে ওদের দিকে। 21। খড়ের তৈরি হ্যাট তার মাথায়, গায়ে বহুবর্ণ সেরাপি, বহু ব্যবহারে জীর্ণ, ওয়ামপাম গুটির মালা গলায়, হাতে বোনা চপ্পল পরেছে পায়ে। এতটুকু অবাক হয়নি সে আগন্তুকদের দেখে। মুখ দেখে মনে হচ্ছে ওদের প্রতীক্ষাতেই বসেছিল লোকটা, যেন জানতো ওরা আসবে। হাউডি বন্ধুগণ, অভ্যর্থনার হাসি উপহার দিল সে। তার গলার স্বর নিচু কিন্তু কম্পিত, অনেক গভীর থেকে উঠে আসে যেন কথা। মঞ্চে দাঁড়িয়ে যাজক যেমন করে শ্লোক পড়ে বলবার ভঙ্গি অনেকটা সেরকম। এ ধরনের মানুষকে চেনে জোহান। চেহারা দেখলে সমীহ জাগে মনে। বুড়ো মানুষটার সমগ্র অস্তিত্ব যেন বনস্পতির ছায়া। ঘোড়া থেকে নামলো সবাই। কি খবর স্যাম? দুই হাত দুই পাশে ছড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলো বুড়ো। দুই পুরনো আমলের মানুষ কোলাকুলি করলো। এতদিন পরে মনে পড়ল এই বুড়োকে। মনে তো সবসময় পড়ে, কিন্তু যে জায়গায় থাকো। বিমল হাসি দিয়ে মেনে নিল মেক্সিকান কথাটা। জোহান এগিয়ে গেল। বুড়ো মেক্সিকান তার দিকে তাকালো। তাকিয়েই বদলে গেল তার চাউনি। জোহানের মুখে কি জানি অন্বেষণ করছে বয়সী চোখজোড়া। তুমি আলভারো সিনিয়র? সম্ভ্রহে সম্ভ্রের সাথে জিজ্ঞেস করলো জোহান। নিশ্চয়। দরাজ হাসি হাসলো মেক্সিকান বুড়ো। গত 68 বছর ধরেই আলভারো গঞ্জালেস হয়ে বেঁচে আছি আমি। এর জন্য দুঃখ নেই। তরুণ বয়সে অবশ্য অন্য কিছু হতে ইচ্ছা করত, বিখ্যাত কোনো চরিত্র। খানিকটা স্তিমিত হলো তার হাসি। কিন্তু তোমাকে এর আগে কোথায় দেখেছি বলো তো? ওর বাপকে দেখেছ। আলভারোর খুঁতখুঁতানি দূর করে দিল স্যাম ফুলার। দপ করে জ্বলে উঠল বুড়োর চোখজোড়া। আরে তাই তো। মিলটা ধরতে পেরে যার পর্নায় উৎফুল্ল হয়ে উঠেছে। একেবারে সেই আদল। ওদেরকে ছাড়িয়ে চলে গেল তার দৃষ্টি। জেরি এলো না? জোহানের দিকে তাকালো স্যাম ফুলার। জোহান তাকালো তার দিকে। বোঝা যাচ্ছে বন্ধুর মৃত্যু সংবাদ জানে না আলভারো। হাত নেড়ে মানা করে দিল ফুলার। সে বলতে পারবে না। জবাব দেবার আগে একটা মুহূর্ত খতিয়ে দেখল জোহান। সত্যি কথাটা সহজভাবে জানিয়ে দেয়াই ভালো, যত মর্মান্তিকই হোক। যতটা নরম করে বলা সম্ভব বলল, বাবা মারা গেছে। চমকালো না আলভারো। মুখের প্রফুল্ল হাসিটা নিভে গেছে। জোহানের দিকে তাকিয়ে রইল অদ্ভুত দৃষ্টিতে। সেখানে দুঃখের বদলে অবিশ্বাস। জেরাল্ড মিলফোর্ড আর সবার মতো মরণশীল মানুষ, তা যেন এই প্রথম জানল সে। আলভারোর জন্যে মায়া হলো স্যাম ফুলারের। মেক্সিকানের চোখে পানি নেই, কিন্তু বুকের মধ্যে যে ছিঁড়ে যাচ্ছে দাঁড়াবার ভঙ্গি দেখে বোঝা যায়।
স্বাভাবিক মৃত্যু? ধরা গলায় জিজ্ঞেস করলো আলভারো। না সেনিয়র, আস্তে করে মাথা নাড়ল জোহান। ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছিল, মেরুদণ্ড ভেঙে। আলভারোর কালো চোখ বিষাদ আলভারোর কালো চোখে বিষাদ ঘনালো। চোখ বুঝল সে। স্টো হ্যাটটা খুলে ফেলল মাথা থেকে, আকাশের দিকে গর্দান তুলে চাইল। বিড়বিড় করছে, প্রার্থনা করছে প্রিয় বন্ধুর বিদেহী আত্মার জন্যে। একটা দীর্ঘশ্বাস উড়িয়ে দিল সে শেষ বেলার বাতাসে। মুখ নামিয়ে চাইল মিসেস মিলফোর্ডের দিকে। আমার মা, পরিচয় দিল জোহান। রোজমেরির চোখের কোণে পানি টলমল করছে। বিষাদময় হাসি হাসল। স্বামী মারা গেছে, এটা সে ভাবতে চায় না, বরঞ্চ ভাবতে পছন্দ করে। দূরে কোথাও গেছে মানুষটা, অনেক দূরে। হয়তো একদিন ফিরে আসবে। যতদিন না আসছে অপেক্ষায় থাকবে সে আমৃত্যু। মিসেস মিলফোর্ডের দিকে এগোলো অ্যালভারো। কাছে এসে মহিলার ডান হাতটা নিজ হাতে তুলে নিল, চুম্বন করলো হাতের পিঠে, সাথে সাথে ছেড়ে দিল না। অন্য হাতটা রাখলো হাতের উপরে, নীরবে সান্ত্বনা দিল। বড় বিপদে আছি আমরা, সাহায্য প্রার্থনা সুরে বলল স্যাম ফুলার। শুনবো সব। বন্ধু পত্নীর দিকে তাকালো আলভারো। আমার গরিবখানায় স্বাগতম। একটা চাদর তলায় বাঁধা হলো ঘোড়া আর খচ্চরগুলো। আলভারোর পেছন পেছন কেবিনে ঢুকলো ওরা। অতি সাধারণ ঘর, কোনো আসবাব নেই। দেয়াল ঘেঁষে ফেলা হয়েছে তোষক, ঘুমাবার ব্যবস্থা। ঘরের এক অংশে পার্টিশন দিয়ে রান্নাঘর বানানো হয়েছে। রংচটা একটা কম্বল বের করে মেঝেতে পাতলো আলভারো। হাতের ইশারায় বসতে বলল। কম্বলের উপরে বসলো ওরা। কম্বলটার এক জায়গায় ছিঁড়ে গেছে, রিপু করা হয়েছিল, সেলাই খুলে এসেছে। তলার কাঠ উকি মারছে জোড়ার ফাঁক দিয়ে। লাউয়ের খোলে তৈরি একটা জগ নিয়ে এলো আলভারো হেসেল থেকে। ছোট ছোট কেলে কাপে পানীয় ঢেলে দিল সবাইকে জগ থেকে, নিজেও নিল। মধু মেশানো ইতালিয়ান মদ। জিনিসটা পুরানো, শরীর চাঙ্গা রাখে। সেরাপির ঝুলে ঠোঁট মুছল সে পান শেষ করে। চিকন একটা কালো চুরুট বের করে স্যাম ফুলারের দিকে বাড়িয়ে দিল। ফুলার সেটা নেয়ার পর নিজে আরেকটা গুজল ঠোঁটের ফাঁকে। প্রথমে নিজেরটাতে ম্যাচের কাঠি জেলে অগ্নিসংযোগ করলো, তারপর সিগারেটটা বাড়িয়ে ধরল অতিথির দিকে। সেটা দিয়ে নিজেরটা ধরিয়ে নিয়ে ফিরিয়ে দিল আবার স্যাম ফুলার। বয়সে রয়েস হয়ে টানতে লাগলো। জোহানকে সিগার অফার করেনি ওল্ড টাইমার। ওর মায়ের সামনে সেটা করা শোভন হতো না। মেক্সিকানের জানা নেই রোজমেরি মিলফোর্ডের কোনো ছেলেই ধূমপান করে না। বিস্তারিত শুনল আলভারো, কিছুটা রোজমেরির মুখ থেকে, কিছুটা জোহানের মুখ থেকে। সেনিয়র, এখন তুমিই পারো আমাদের সাহায্য করতে, বলে উপসংহার টানল জোহান। হোম, গম্ভীরভাবে মাথা নাড়ল আলভারো। নির্নিমেষ চোখে তার দিকে চেয়ে রয়েছে জোহান, দৃষ্টিতে আশাবাদ। স্বর্ণ ভূমিকা না করে আসল কথায় চলে এলো মেক্সিকান। আছে কি? তা আছে। আলোর ঝিলিক দেখা গেল জোহানের চোখে। যাক, ভালো খবর। প্রাথমিক সংশয় কাটল। টাকরার টাকরার শব্দ তুলে জিজ্ঞেস করলো সে, ওখানে আমাদের নিয়ে যাবে তুমি? যাব। তমসান্ন হয়ে এসেছে কেবিনের ভেতরটা। সন্ধ্যাবাতি জ্বালাবার জন্যে উঠে গেল আলভারো। খোলা দরজা দিয়ে বাইরে চাইল জোহান। সূর্যাস্তের কোমল আলো প্রায় বিলীন। বেগুনি মেশানো সিঁদুরটা গোধূলি সিঁদুররঙা গোধূলি নেমে এসেছে দিগন্তের কিনারায়। কেমন অপার্থিব রং, গাঢ় হচ্ছে ক্রমশ। পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে পড়েছে যেন সেই রঙের নেশা। জ্বলজ্বল করছে গিরিশ শৃঙ্গ। প্রলম্বিত একটা চিৎকার আসন্ন সাজের শীতল স্তব্ধতা চিরে দিল। কি ওটা?
আতকে উঠে বলল এলেনা। অনুরণন তুলে ধীরে ধীরে মিলিয়ে গেল চিৎকারটা। কয়টি? দরজা থেকে চোখ না সরিয়ে বলল জোহান। কয়টি না হাতি? মনে তো হলো মরণের ওপার থেকে এসেছে ওই ডাক। যেন আচানক ঘুম ভেঙে উঠে বসে করুণ সুরে বিলাপ করে উঠেছে কোনো প্রেত। ফিরে আসতে চায় তার হারিয়ে যাওয়া জীবনে। বছরের পর বছর যেখানে সুখে দুঃখে কালাতিপাত করে গেছে। বুকে থুতু দিল এলেনা। বাপরে, এমন লাভ দিয়েছিল হৃৎপিণ্ডটা, এখন ধরাস করছে। আবার সেই জ্যান্ত গোঙানি ঢেউ তুলল পাহাড়ের শান্ত নীরবতায়। 22। কোনো মতে কেটে গেল রাতটা। ভোরের উন্মেষের ঘণ্টা খানেক আগে ঘুম ভাঙল জোহানের। একে একে জাগলো সবাই। প্রাতকিত সারল। সমাধা হলো ব্রেকফাস্টের পালাও। দিকচক্র বালে ততক্ষণে উষার লালাব আলোর রেখা দেখা দিয়েছে। কেবিন ত্যাগ করল ওরা। বাঁধন খুলে শেড থেকে বের করা হলো জানোয়ারগুলোকে। স্যাডল আর লাগাম পরানো হলো ঘোড়ায়। পমেলে হাত রেখে এক ঝটকায় ওর বাক স্কিন ঘোড়াটাতে চড়ে বসলো আলভারো। ঢিলেঢালা একটা পঞ্চ গায়ে দিয়েছে সে। পরেছে মোটা সুতায় তৈরি কালো কাপড়ের ঢোলা প্যান্ট। বাকিরা ঘোড়ায় চাপবার পর হেলে দুলে চলতে আরম্ভ করলো বৃদ্ধ মেক্সিকান। জোহান পিছু ধরল তার। এরপর মেয়েরা। তাদের পেছনে কয়েক হাত ব্যবধানে স্যাম্পুলার। তার হাতে তার হাতে এবার খচ্চরের ভার। বিবর্ণ থেকে একটু একটু করে চারপাশটা রংদার হচ্ছে। ফুরফুরে বাতাসের কারণে রোদের মেজাজ ভালো। তেতে উঠবার অনেক বাকি। তবে প্রয়োজনীয় ওম ঠিকই বিলাচ্ছে। তারপরও পারত্যপক্ষে রোদ মাখছে না কেউ গায়ে। স্যান্ড স্টোন ক্লিফ বা গাছের ছায়ায় ছায়ায় চলেছে। দুইবার গ্রিজলি ভালুকের ট্র্যাক চোখে পড়ল ওদের। একবার সিংহের, পাহাড়ি ছাগলের চিহ্ন তো হরহামেশাই দেখা যাচ্ছে। রাইফেল হাতে ঘোড়া সামলাচ্ছে জোহান। বিপদের ভয় সে করছে না, কিন্তু সতর্কতায় ঢিল দেবার ইচ্ছে নেই বিন্দুমাত্র। স্যাডলে বসা অবস্থাতেই কিছুক্ষণ পর পর পেছনে তাকাচ্ছে ঘাড় ফিরিয়ে। নিচে নামছে ওরা। অপ্রশস্ত জায়গাগুলো পার হবার সময় ভীত হয়ে পড়েছে জানোয়ারগুলো। পাশেই মরণ ফাঁদ। অষ্টপ্রহর হাঁ করে রয়েছে খাদ। সাবধানের মান নেই। ওরকম ঝুঁকিপূর্ণ জায়গায় ঘোড়া থেকে নেমে পড়ছে ওরা। তারপরেও চলতে চায় না ঘোড়া বা খচ্চরগুলো। তখন কয়েকটা মিনিট তাদের পেছনে খরচ করতে হচ্ছে। নাকে মুখে হাত বুলিয়ে টেনে নিয়ে যাচ্ছে লাগাম ধরে। এভাবে চলতে চলতে গিরিতলে এসে পৌঁছালো অভিযাত্রীরা। বিশাল সব বোল্ডার চারপাশে। তার মধ্য দিয়ে এগিয়ে চলল দলটা। সোজা পথটা কিছু দূর এগিয়ে বাঁক নিল। ওপাশে বেরোতেই জোহানদের চোখে পড়ল একটা ওটোর হোল। বোঝা গেল কোত্থেকে পানি আনে মেক্সিকান। বহুদূরের পথ অতিক্রম করতে হয় তাকে এই জন্যে। প্রচুর পাখি। কিচিরমিচিরে ভরে আছে জায়গাটা। সূর্যের আলো সোজাসুজি যাতায়াত করতে পারছে না এখানে। নানা অলিগুলি বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে। কেমন নীলাপ করে দিয়েছে ভেতরের সব কিছু। তবে দেখা যায় পরিষ্কার। পানির গন্ধ পেয়ে জানোয়ারগুলো নিজেরাই স্বতঃস্ফূর্ত পদক্ষেপে এগিয়ে গেল জলধারাটার দিকে। শুধু ওদের নয়, সবারই কম বেশি তেষ্টা পেয়েছে। টলটলে পরিষ্কার পানি আজলা ভরে পান করলো ওরা। ভেতরটা জুড়িয়ে গেল খেয়ে। খুব মিষ্টি আর শীতল, একেবারে বরফের মতো। এই গরমেও এত ঠান্ডা থাকে কি করে ভেবে অবাক হলো জোহান। পাহাড়ের অন্তঃস্থল থেকে উঠে আসছে নিশ্চয়। ইচ্ছে মতো পানি খাবার সুযোগ দেয়া হলো চার পেয়েগুলোকে। দুই পক্ষই রিল্যাক্স করবার অবকাশ পেল এই সময়টুকুতে।
ক্যান্টিনগুলো ভরে নিয়ে রওনা করলো ওরা আবার। দেখতে দেখতে মাথার উপরে উঠে এলো সূর্য। মেঘহীন সুনীল আকাশে একাশচ্ছ অধিপতির মতো রাজত্ব করতে লাগলো। পুরো পৃথিবীটাকেই সেদ্ধ করে ফেলবার পর ফেলবার পণ করেছে যেন আগুনের গোলকটা। পাহাড়ের ঢালে পড়ে ঠিকরে যাচ্ছে রোদ, চোখ ধাঁধিয়ে দিচ্ছে। তপ্ত বাতাসের ঝিলিমিলি নাচ দেখতে দেখতে চোখ ব্যথা হয়ে গেছে জোহানের। নোনা ঘাম লেগে জ্বলছে, জুলফির ভেতর দিয়ে গড়িয়ে নিচে নামছে ঘাম। গাল গলা বেয়ে শার্টের ভেতরে ঢুকে সুরসুরি দিচ্ছে। আরও একবার পেছনে তাকালো সে, হাতের চেটো দিয়ে ললাটের ঘাম মুছল। পাশাপাশি রাইড করছে ওর মা আর এলেনা। বরাবর তাই হয়েছে, শুধু টেইল যেখানটায় অপেক্ষাকৃত অপ অপরিসর, সেখানে পিছিয়ে পড়েছে এলেনার পরি। একটা প্রায় অন্ধকার গিরিপথে ঢুকে পড়ল ওরা বিকেল নাগাদ। দুই ধারে গা ঘেঁচাঘেঁচি করে দাঁড়িয়ে আছে ন্যাড়া পাহাড়, মাঝখানে ফাঁক খুব সামান্য। দুই দিকের দেয়ালই স্পষ্ট করা যায়। নীরের গাম্ভীর্যের সঙ্গে ওদের গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগলো দানবীয় পাহাড়গুলো। বহুদিন এই তল্লাটে মানুষ দেখেনি তারা। পানির আরেকটা উৎসের কাছে ফের থামলো মেক্সিকান। পাহাড়ের ভেতরে লুকানো একটা ঝর্ণা। আলভারো বলল, সোনালি ঝর্ণা। এখানেই ক্যাম্প করবে বলল। এখনকার মতো। আধার নামবে একটু পরেই। এর থেকে নাকি ভালো জায়গা নেই সামনে। ঝর্ণাটা খুব সুন্দর, 10-12 ফুট চওড়া। পাহাড়ের একটা ফাটল থেকে বেরোচ্ছে চঞ্চল পানি। নামবার সময় ঠেলে বের হয়ে আসা অংশগুলোতে বাড়ি খেয়ে যাচ্ছে স্রোত, কুলকুল শব্দে বয়ে যাচ্ছে। ঝর্ণার ধারেই ক্যাম্প করলো ওরা। মেহি বালি আর নুড়ি পাথর ছড়িয়ে রয়েছে সর্বত্র। তার উপরে বেডরোল পাতা হলো। বালিশের কাজ করবে যার যার স্যাডল। রাতে ঠান্ডা লাগতে পারে, অসুবিধা নেই, কম্বল আছে, গায়ে দেয়া যাবে। লাকড়ির জন্যে বেশি দূর যেতে হলো না। কাছে পিঠে মেসকিট গাছ রয়েছে। মেহুলের পিঠে বোঝাই ব্যাগ থেকে বেকনের একটা চাকা বের করলো জোহান। মিসেস মিলফোর্ডের হাতে ধরিয়ে দিল। রান্নার তৈজসপত্র নামাতে হাত লাগালো এলেনা। অস্তাচলে ঢলে পড়েছে সূর্য, ঘন ছায়া নামছে ভ্যালিতে। গুড়ি মেরে এগিয়ে আসছে যেন অন্ধকারের দানব।